প্রিয় ছাত্রছাত্রীরা, শরৎ সাহিত্য সমগ্র থেকে আমি তোমাদের শরৎচন্দ্রের লেখা গল্প পড়ে শোনাচ্ছিলাম। এখন যেটা পড়ব, দেওঘরের স্মৃতি। একবার দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়ে লেখকের একটা কুকুরের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, একটা মমত্ব বোধ জেগে উঠেছিল। আর তিনি দেওঘর থেকে ফিরে এলেও তার সেই কুকুরটিকে তিনি ভুলতে পারেননি, তার সেই স্মৃতি রয়ে গিয়েছিল এবং তিনি সেইটাই কিন্তু সাহিত্যে তিনি লিখে গেছেন, মানে সেই স্মৃতিচারণার কথা, স্মৃতিচারণা তিনি করেছেন। দেওঘরে বায়ু পরিবর্তন করতে গিয়ে একটা কুকুরের প্রতি লেখকের মমত্ব হয়েছিল। তার শরীর তখন খুবই দুর্বল ছিল, তার মনও খুব দুর্বল ছিল। তিনি সেখানে যে বাড়িতে থাকতেন, তিনি সচরাচর বাড়ি থেকে বেরোতেন না, মানে হাঁটতে যেতেও তিনি সাহস পেতেন না। তো একবার তিনি সাহস করে বেরিয়েছিলেন এবং তিনি দেখতে পেয়েছিলেন যে তার পিছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং লেজ নাড়ছে। তো লেখক তার কাছে গিয়ে বলেছিলেন যে, কুকুরটার সঙ্গে কথা বলেছিলেন যে, কিরে আমার সঙ্গে যাবি? কুকুর তো লেজ নাড়তে লাগলো লেখককে দেখে। তো যাই হোক, কুকুরটা কিন্তু পরে লেখকের সঙ্গে লেখকের সেই ঘরে এসেছিল এবং কুকুরটা প্রথমে তার চোখে অবিশ্বাস থাকলেও পরে সে মানে ভরসা করলো, বিশ্বাস করলো এবং বুঝতে পারলো যে লেখকের কাছ থেকে তার কোনো ক্ষতি হবে না। রোজ সে আসতো এবং লেখকও তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করত এবং খাবার পেত বলে কুকুরটা রোজই আসতে লাগলো এবং এইভাবে লেখকের সঙ্গে সেই কুকুরটার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। কুকুরটাও পরম নিশ্চিন্তে লেখকের ঘরের সামনে এসে বসে থাকতো, সে নিরাপদ মনে করত। কিন্তু দেওঘরে তো লেখক পুরো থাকবেন না, তার শরীর সুস্থ হয়ে গেছে, এবার তিনি ফিরে আসবেন। তো যখন এরকম একদিন ফিরে আসছেন, তো স্টেশনে যখন এসছেন, তা কুকুরটাও তার পিছন পিছন এলো, লেজ নাড়তে লাগলো। এবার লেখক যখন ট্রেনে উঠে গেলেন, তখন তিনি পিছন ফিরে কুকুরটার দিকে যখন তাকালেন, তখন লেখকের কিন্তু খুব খারাপ লাগলো কুকুরটার জন্য। তিনি ভাবতে লাগলেন যে এবার কুকুরটার কি হবে, কে কুকুরটাকে খেতে দেবে, এই সব ভাবতে লাগলেন। কিন্তু তাকে তো চলে আসতেই হবে। তা লেখকের মনে হলো যে তিনি যেমন কুকুরটার কথা ভাবছেন, তা কুকুরটাও নিশ্চয় বুঝতে পারছে যে ঘরে গিয়ে ফাঁকা ঘর দেখবে আর তো লেখককে দেখতে পাবে না। তা কুকুরটার কি হবে, এই সবও লেখক ভাবছেন। কিন্তু মানুষের যেমন অনেক দিন ধরে মানে বিচ্ছেদ বেদনা বা শোক যেগুলো থেকে যায়, কুকুরের তো সেরকম থাকে না। তাই লেখক বুঝলেন যে হয়তো কিছুদিন থাকবে, তারপর কিন্তু সে ভুলে যাবে। লেখক যদিও কুকুরটাকে ভুলবে না, কিন্তু কুকুরটা ভুলে যাবে। ক্ষণিকের বিচ্ছেদ বেদনাটা থাকবে, তারপর সে ভুলে গিয়ে ওই পথের কুকুরের সঙ্গেই আবার মিশে যাবে। তো সেই কুকুরের তাকে তার মনে ছিল এবং তারই স্মৃতিচারণা করে তিনি এইটা লিখেছেন। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারবার মনে হয়েছিল। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়, করলে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসে। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ
পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে, বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলায় বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ রেখে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটি চোখের চাহনি। মনে হতো আমাকে দেখে যেন সে লজ্জা পায়। কোনো মতেই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোড়া জামা কাপড়ে সন্তান 3টিকে ঢেকে ঢুকে প্রত্যহই সেই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না, সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্য দিয়ে সেটুকু সে পূরণ করে নিতে পারবে। রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা, আবার স্বামীপুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে বসে বসে ভাবতাম, এছাড়া আর কী বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে, এর বেশি চাইতে কে কবে শেখালো তারে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে ছেলে 3টি তার সমস্ত জীবনী শক্তি শোষণ করে নিয়েছে, তাদেরই যেন ও মানুষ করবার অবকাশ পায়। সে কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, কিছুই জানিনি। শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল একটা যুবক বন্ধু, নিঃস্বার্থতার সেবা। কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি, এখানেও দেখতে পেলাম তেমনি। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমি যাও ভাই, আমি এখানে বসেই ও কাজটা সেরে নিই। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়েও কত বেশি বয়সের লোকে এখানে বেরিয়ে বেড়ায়, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন? বলতাম, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো সইবে না। সে রাগ করে একলাই বেড়াতে যেত, কিন্তু সাবধান করে দিত, অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলো আনতে চাকরদের ডাকবেন। এদিকে করেত সাপটা কিছু বেশি, নিরীহ জীব, কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না। সেদিন বন্ধু গেছেন ভ্রমণে, সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পিছনে চলেছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে। কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল, তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো, কিছুতে ভিতরে ঢোকার সাহস পেলে না, ভরসা পেলে না।
আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখপানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে। অর্থ বোধহয় এই যে সত্যি বলছো তো। রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরেও বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যাননি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারোর আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সাই ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে। জানলার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, কংগ্রেসের পাণ্ডা যারা মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা, অথচ নিষ্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল। আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনলে না, ব্যাখ্যা নিয়ে তাদেরই সঙ্গে কি ঝুটোপুটি লড়াই। নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয়, বিড়ম্বনা আর বলে কারে। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা মন সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম, দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছি, সেসব হলো কি? মালি বউ চেঁচে কুচে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন। মুচকে এসে বললেন, দাদার এক কাণ্ড, মানুষে খেতে পায় না, পথের কুকুরকে ডেকে খাওয়ানো। বেশ, বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই। মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলুম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায়, সে ওদের আমি বোঝাবো কি করে, কি দিয়ে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলায় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে। মালিবইয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়, তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে। স্টেশন দূর নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে ল্যাজ নেড়ে তা জবাব দিলে। কি জানি মানে তার কি।
টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন 2 তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওঘরবাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। তাহলে দেখলে খুবই সাধারণ একটা ঘটনা যে লেখক অসুস্থ ছিলেন, দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য, এবং সেখানে একটা রুগ্ন কুকুরকে দেখে তার মমত্ব হয়েছিল। তাকে তিনি ঘরে নিয়ে এসেছিলেন খাওয়াবেন বলে, যত্ন আত্তি করবেন বলে। কিন্তু সেখানেও তিনি দেখলেন যে একটা অবলা প্রাণীকেও মানুষ খেতে দিতে চায় না। মালি বউ তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, যা দেখে লেখকের খুবই খারাপ লেগেছিল। তা সত্ত্বেও লেখক কুকুরটাকে তার কাছে নিয়ে এসেছিলেন এবং কুকুরটাও কিন্তু পরম নিশ্চিন্তি পেয়েছিল লেখকের কাছে এসে। এবং লেখকের যেমন কুকুরটার প্রতি একটা স্নেহ, ভালোবাসা, মমত্ব জন্মেছিল, কুকুরটাও কিন্তু আস্তে আস্তে লেখককে চিনছিল। সে বিশ্বাস করছিল যে লেখকের কাছ থেকে তার কোনো ক্ষতি নেই, সেখানে সে নিরাপদ। তো লেখকের শরীর মোটামুটি সুস্থ হয়নি, কিন্তু তবুও দেওঘরে আর থাকা যাবে না, এবার তাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু লেখকের এমনই মমত্ব জন্মে গেছিল কুকুরটার প্রতি যে লেখকের মন চাইছিল না বাড়ি ফেরার জন্য, কিন্তু ফিরতে তো হবে। আর যখন ট্রেন ছেড়ে দেবে তখন লেখক দেখলেন যে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে। লেখকের তখন খুব খারাপ লাগলো। তিনি বুঝতে পারলেন যে কুকুরটাও হয়তো বাড়ি গিয়ে শূন্য ঘর দেখবে, লেখককে খুঁজবে। তারা তো কিছু বলতে পারে না, কিন্তু তাদেরও একটা হয়তো কষ্ট হবে, বিচ্ছেদ বেদনা হবে। হয়তো সেটা ক্ষণিকের, বেশিক্ষণের জন্য নয়। লেখক দেওঘর থেকে চলে যাবেন, কিন্তু লেখকের মনে সেই কুকুরের স্মৃতি রয়ে যাবে। কিন্তু অবলা প্রাণী, তাদের তো শোক বা বিচ্ছেদ বেদনা বেশি দিন থাকে না, ক্ষণস্থায়ী। তাই কিছুদিন হয়তো সে লেখককে খুঁজবে, তার ঘরের দিকে তাকিয়ে বসে থাকবে, তারপরে আবার পথের কুকুর পথেই আর কি মিশে যাবে। তা খুবই সাধারণ এবং সামান্য ঘটনা, এটা সবার সাথেই কিন্তু হয়। আমরাও ধরো যদি কোথাও গেলাম, সেখানেও আমাদের কোনো অবলা প্রাণীর প্রতি এরকম ভালোবাসা তৈরি হয়। আমরা যারা অবলা প্রাণীকে, পশুকে, পাখিকে ভালোবাসি, তাদেরও একটা ভালোবাসা তৈরি হয়। তারপর সেই স্থান থেকে যখন আমরা চলে আসি, আমাদেরও কিন্তু মনে হয়, তার স্মৃতি মনে জাগে যে সে কী করছে। আমরাও ভাবি যে সেও কি আমাদের কথা ভাবছে, আমাদেরকে খুঁজছে, আবার যদি সেখানে যায় সে কি আমাদের চিনতে পারবে। এগুলো কিন্তু আমাদের সাথেও ঘটে, আমরাও এগুলো ভাবি। কিন্তু লেখক লিখতে পারতেন, তাই কিন্তু তার দেওঘরের স্মৃতি, সেই অতিথির স্মৃতি তিনি কি সুন্দর করে পাঠকের সামনে লিখে দিয়ে গেছেন, পাঠককে জানিয়ে দিয়ে গেছেন তার সেই অনুভূতির কথা, তার অতিথির কথা। তাহলে যদি এটা পড়ে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবে। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।